আচ্ছা, আমরা আজকে যেটা করব ইন্ডাস্ট্রি, সেটা পার্ট আমরা 3 বা 4 কিছু একটা হবে, ঠিক আছে? তো আমরা একটু দেখে নিই যে আগের দিনের ক্লাসে আমরা কি কি করেছিলাম। দেখো, প্রথম দিনের যে ক্লাসটা আমরা করেছিলাম সেখানে আমরা ইন্ডাস্ট্রিয়াল পলিসি নিয়ে পড়াশোনা করেছিলাম। অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল পলিসি আজ অব্দি নেওয়া হয়েছে। প্রথম যে পলিসি নেওয়া হয় 1948-এ, যেখানে আমরা টোটাল ইন্ডাস্ট্রিকে 4টে ক্যাটেগরিতে ভেঙেছিলাম। তো আমরা এখানে একটা ক্যাটেগরি নিয়ে খুব কনফিউজ ছিলাম, 3 নাম্বার ক্যাটেগরি নিয়ে, যে আলটিমেটলি এই ক্যাটেগরিটা আলটিমেটলি গভর্নমেন্ট কি বলতে চেয়েছে, কনফিউশন হলো। সেটাকে আমরা সলভ করলাম ইন্ডাস্ট্রিয়াল পলিসি ইন্ডাস্ট্রিয়াল পলিসি 56-এ 1956-এ। তো এখানে আমরা এই ক্যাটাগরিটাকে বাদ দিয়ে জাস্ট 1, 2, 3 তিনটে ক্যাটাগরিতে করে দিলাম, এবং আলটিমেটলি কোনোটা গভর্নমেন্ট রেগুলেশন, কোনোটা মিক্স সেক্টর, কোনোটা প্রাইভেট সেক্টর। কিন্তু আলটিমেটলি এটাই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পলিসির বাইবেল, বা আমরা বলতে পারি বাইবেল অফ স্টেট ক্যাপিটালাইজেশন। মানে এটাই অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিকে ভাগ করলাম। নেক্সট আরও যে পলিসি আনা হলো ছোট ছোট, এর উপরে বেস করে ছোট ছোট পলিসি আনা হলো, যেমন কোথাও জয়েন্ট সেক্টর কোম্পানি, মানে গভর্নমেন্ট এবং তোমার যে প্রাইভেট দুটো মিক্সিং করে, বা জয়েন্ট ভেঞ্চার। আচ্ছা, জয়েন্ট ভেঞ্চার কথাটার অর্থ একটু যদি ক্লিয়ার করতে হয়, তাহলে আমি তোমাদের বলতে পারি যে অনেকগুলো হয়, একটা হচ্ছে কনসলিডেশন, একটা হয় তোমার জয়েন্ট ভেঞ্চার। তো কখন কনসলিডেশন বলা হয় আর কখন জয়েন্ট ভেঞ্চার বলা হয় সেটা তোমাকে একটু জানতে হবে, তবেই তুমি বুঝতে পারবে। দেখো, ধরো একটা কোম্পানি, ধরো কোম্পানি এ, আর একটা হচ্ছে কোম্পানি বি। কোম্পানি এ আর কোম্পানি বি, কোম্পানি এ ধরো কোম্পানি বি এর 51% শেয়ার কিনে নিল। তাহলে এই কোম্পানি এ আর কোম্পানি বি, বি কোম্পানিকে এ কোম্পানির কনসলিডেশন বলা হবে, মানে ও কনসলিডেট করে নিয়েছে। মানে 50%-এর বেশি শেয়ার কিনে নেওয়া মানে ওনার, মানে আলটিমেটলি ও বি কোম্পানিরও ওনার কিন্তু এ, এটাকে বলা হয় কনসলিডেশন, ঠিক আছে? আর যদি এ কোম্পানি, বি কোম্পানির যদি 20% শেয়ার কিনে নেয়, 20% থেকে 40%, মানে যেখানে কোম্পানির ওনার নয়, তো সেখানে কি বলা হয়েছে, তখন বলা হয় এই বি কোম্পানি এ কোম্পানি বি কোম্পানির জয়েন্ট ভেঞ্চার। জয়েন্ট ভেঞ্চার এর মানে কি? এর মানে হচ্ছে তোমার, দেখো 100% কিনে নিলে তো আর দুজনের কোলাবোরেশন হলো না। মানে এ কোম্পানি বি কোম্পানির এই তিনটে সিনারিও হতে পারে, যে বি কোম্পানির 100% শেয়ার হোল্ডিং কিনে নিল, মানে এখন আর বি কোম্পানি বলে কিছু থাকলো না, এ কোম্পানি আর বি কোম্পানি সেম কোম্পানি হয়ে গেল। যদি 51% কিনে নেয় তাহলে বলা হয় কনসলিডেশন। কনসলিডেশন, দুজন মিলে কনসলিডেট করেছে। অ্যান্ড যদি এ কোম্পানি বি কোম্পানির 20% শেয়ার কিনে নেয় তাহলে সেটা হয় জয়েন্ট ভেঞ্চার। কারণ কি, অ্যাকচুয়ালি বি কোম্পানি ওনারই থেকে গেল, বি কোম্পানি কিন্তু ওনারই থেকে গেল, এ কোম্পানি জাস্ট কিছু শেয়ার হোল্ডিং পাবে, মানে কিছু প্রফিট পাবে, দ্যাটস ইট। তাহলে এটাকে বলা হয় জয়েন্ট ভেঞ্চার। তাই এটা হচ্ছে জয়েন্ট সেক্টর কোম্পানি, মানে হচ্ছে জয়েন্ট ভেঞ্চারের কথা বলা হয়েছে। সেই জন্য তুমি যখন স্টক মার্কেটের ফিনান্সিয়াল অ্যানালিসিস করবে, ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস করবে, ঠিক আছে, তখন তুমি দেখতে পাবে দুটো রিপোর্ট পাবলিশ করে একটা কোম্পানি। সাপোজ কোম্পানি এ, তার যখন ডেটা পাবলিশ করবে তখন দুটো ভাবে পাবলিশ হয়, একটাকে বলা হয় কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আর একটাকে বলা হয় তোমার, ধরো যে সিঙ্গেল যেটা না, স্ট্যান্ডালোন বলা হয় সেটাকে, স্ট্যান্ডালোন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। একটাকে বলা হয় কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, একটাকে বলা হয় স্ট্যান্ডালোন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আচ্ছা, স্ট্যান্ডালোন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মানে হচ্ছে ওই শুধু এই কোম্পানির কি প্রফিট কি লস সেই রিপোর্টটা পাবলিশ করাকে বলা হয় স্ট্যান্ডালোন। মানে উনি অ্যালোন, আমি এইভাবে মনে রাখি যে যেহেতু কোম্পানি অ্যালোন মানে একা, তাহলে ওই কোম্পানির, মনে করো এই কোম্পানির সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই বি কোম্পানির সঙ্গে, এ কোম্পানির যা প্রফিট যা লস এক বছরের, সেই হিসাব নিকেশ যেটা হচ্ছে সেটাই আমার স্ট্যান্ডালোন অ্যানুয়াল রিপোর্ট বলা হচ্ছে। আর কনসলিডেশন মানে হচ্ছে, তুমি ভাবো এই কোম্পানি অন্য একটা কোম্পানি 100% কিনে নিয়েছে, ধরো সেটা কোম্পানি, আমি ধরে নিচ্ছি এটা সি কোম্পানি, এটা বি কোম্পানি, এটা ডি কোম্পানি। তার মানে এই
কনসোলিডেশন মানে হচ্ছে আলটিমেটলি এই কোম্পানির কত প্রফিট অ্যান্ড লস হচ্ছে। দেখো, এর প্রফিট হওয়া মানে তো এর প্রফিট হওয়া, তার শেয়ার হোল্ডিং সে পাবে। এর প্রফিট হওয়া মানে এর প্রফিট হওয়া, আর এ তো অ্যাকচুয়ালি এই কোম্পানি হয়ে গেল। তার মানে কনসোলিডেশন বা কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মানে হচ্ছে এ, বি, সি, ডি সব মিলিয়ে আলটিমেটলি এ যেহেতু এখান থেকেও প্রফিট খাচ্ছে, এখান থেকেও প্রফিট খাচ্ছে, এখান থেকেও প্রফিট খাচ্ছে, তো এটা মিলিয়ে প্রফিট অ্যান্ড লস যখন রিপোর্ট বার করা হয় তখন তাকে বলে কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ক্লিয়ার এইটুকু? তাহলে এইটা হচ্ছে তোমার জয়েন্ট ভেঞ্চার। তারপরে কোনো কোনো ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে স্মল স্কেল ইন্ডাস্ট্রিকে ফোকাস করা হয়। আবার কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে আমার যে আরও অন্যান্য পলিসি, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পলিসির মাধ্যমে অন্যান্য সিস্টেম নিয়ে আসা হয়েছে। তো এই সমস্ত সিস্টেমকে ডিনাই করেছে কে? ডিনাই করেছে ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1991, যাকে আমরা বলছি নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি। এই নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি প্রফরমেশনটা একটু চেঞ্জ করা হয়েছে। আবার ঠিক আছে, সেগুলো কি আমি আস্তে আস্তে করে পড়বো। এমআরটিপি অ্যাবলিশ করা হয়েছে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের রেশিও বাড়ানো হয়েছে, লাইসেন্সিংটাকে অ্যাবলিশ করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি বহুত প্রভিশন আনা হয়েছে। সেটাকে বোঝার জন্য আমরা আরেকটা জিনিস বলেছিলাম যে এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যে পার্ট সেটা হচ্ছে লাইসেন্স ক্যাটেগরি এবং রিজার্ভড ক্যাটেগরি। মানে আলটিমেটলি 2023-তে দাঁড়িয়ে 2023-তে দাঁড়িয়ে তোমার কতগুলো কোম্পানি লাইসেন্স ক্যাটেগরির মধ্যে রয়েছে আর কতগুলো কোম্পানি রিজার্ভ ক্যাটেগরির মধ্যে রয়েছে। কারণ লাইসেন্সিং অ্যাবলিশ করা হয়েছে ঠিকই, বাট পুরো সমস্ত কোম্পানি থেকে কি অ্যাবলিশ করা হয়েছে? না, কিছু কিছু কোম্পানির লাইসেন্সিং এখনো রয়েছে। কতগুলো কোম্পানি এখনো দাঁড়িয়ে রয়েছে? 5টা কোম্পানি আমি বলে দিয়েছিলাম, অ্যালকোহল, টোবাকো, ইন্ডাস্ট্রিয়াল এক্সপ্লোসিভ, ডিফেন্স অ্যান্ড হ্যাজার্ডাস কেমিক্যাল, এইগুলো। আর রিজার্ভ মানে কোন কোন কোম্পানি কেবলমাত্র কোন কোন সিস্টেম কেবলমাত্র গভর্নমেন্ট মানে সেই কোম্পানির ওনার হবে, অন্য কোনো সেক্টরে তার কোনো পাওয়ার নেই। মানে অ্যাটমিক এনার্জি, রেলওয়ে ট্রান্সপোর্ট, মিনারেল, স্পেসিফাইড অ্যাটমিক শিডিউল আমরা লিখে দিয়েছিলাম। তো এটা তোমাকে জানতে হবে, এটা 3টে, এটা 5টা। ক্লিয়ার? নেক্সট আমরা এই যে টলিসির মধ্যে আমরা দেখতে চাইছি যে কোন কোন জায়গায় এই কন্ট্রোল অ্যান্ড রেগুলেশন হয়েছে, মানে কোম্পানিকে বিভিন্নভাবে আমরা কন্ট্রোল করতে চেয়েছি। প্রথমত আমরা দেখলাম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেশন অ্যাক্টের মাধ্যমে আমরা লাইসেন্সিংটাকে ইন্ট্রোডিউস করলাম। দত্ত কমিটিকে বললাম যে ভাই দেখো তো যে ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিংটা আমাদের কেমন কার্যকরী। তখন দত্ত কমিটি বলল না, এটা ঘাটিয়া। তখন উনি কি করলেন? উনি বললেন না, ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং কেবলমাত্র লার্জ সেক্টরের ক্ষেত্রে প্রযোজ্য, স্মল সেক্টরের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং ইজ নট অ্যাপ্লিকেবল। এবার তাহলে হঠাৎ করে কি হলো? লার্জ অ্যান্ড স্মল সেক্টর কোথা থেকে আসছে? তো লার্জ অ্যান্ড স্মল সেক্টর উনি বলে দিলেন ঠিক আছে চলো একটা অ্যাক্ট বানানো হোক, এমআরটিপি অ্যাক্ট, যাকে বলা হয় মনোপলিস অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিস অ্যাক্ট। যেই অ্যাক্টের মাধ্যমে আমরা বলে দিলাম যে কোম্পানির ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 20 crore, দ্যাট উইল বি দ্য লার্জ ইন্ডাস্ট্রিয়াল হাউস, আর যার 20 crore কম তাকে আমরা বলবো আদার ইন্ডাস্ট্রিয়াল হাউসেস। তো যারা লার্জ ইন্ডাস্ট্রিয়াল হাউস তাদেরই কেবলমাত্র লাইসেন্সিং দরকার, অন্যথায় দরকার নেই। ক্লিয়ার? আর পরবর্তীকালে দেখা যাচ্ছে যে না, সময় যত এগোচ্ছে তো 20 কোটি টাকা খুব ইজি হয়ে গেছে একটা কোম্পানির ক্ষেত্রে ইনভেস্ট করা। তো 20 কোটি কোনো অ্যামাউন্টই নয়, মানে আস্তে আস্তে করে সময় যখন এগোচ্ছে সেই জন্য এমআরটিপি একটা রেভলিউশন করে বলা হলো না, এখন 100 কোটি টাকা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হলে সেটা লার্জ ইন্ডাস্ট্রিয়াল হাউস হবে, অন্যথায় হবে না। পরবর্তীকালে কি সিক ইন্ডাস্ট্রি, মানে এই যে এতদিন ধরে যে ইন্ডাস্ট্রি রান করছে, সেই ফ্রম ডে ওয়ান যেদিন থেকে ইন্ডাস্ট্রিয়াল পলিসি চালু করা হয়েছে, তারপরে কিছু হয় না, কিছু ইনস্টিটিউশন, কিছু কোম্পানি যারা লসে রান করছে, তো তাদের জন্য এক্সট্রা কেয়ার। তাই সিক ইন্ডাস্ট্রিয়াল যে অ্যাক্টগুলো, সিক কোম্পানি তাকে আমরা আলাদা বাছাই করে তার উপরে কিছু রেস্ট্রিকশন জারি করলাম, তোমরা এই করতে পারবে, ওই করতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে সিক ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্ট। নেক্সট হচ্ছে এমআরটিপিকেই পুরোপুরি অ্যাবলিশ করে দেওয়া হলো, মানে লার্জ, স্মল, মিডিয়াম এন্টারপ্রাইজকে তুলে দিয়ে আমরা এবার অন্য জিনিসে নিয়ে আসলাম। এবার আর এমআরটিপি থাকলো না, কারণ এমআরটিপি মানে রেস্ট্রিকশন, এবার আর কোনো রেস্ট্রিকশনসই থাকলো না, কেন? এখন হয়ে গেল কম্পিটিশন, তাই কম্পিটিশন অ্যাক্ট। আর এমআরটিপি তুলে দিয়ে আমরা কি নিয়ে আসলাম? এমএসএমই অ্যাক্ট। কি বললাম? এমএসএমই অ্যাক্ট, এটাকে আমরা নিয়ে আসলাম। এমএসএমই অ্যাক্ট মানে মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, এটাকে নিয়ে আসলাম। এই অ্যাক্টের মাধ্যমে আমরা এবার ডিফাইন করলাম কে মাইক্রো, কে স্মল, কে মিডিয়াম আর কে লার্জ ইন্ডাস্ট্রি। ঠিক আছে,
তো এটা হচ্ছে তোমার এমএসএমই অ্যাক্ট, যেটা 2006-এ 2015-এ আমরা কি করেছি, এই অ্যাক্টের বিভিন্ন অ্যামেন্ডমেন্ট নিয়ে এসছে। ক্লিয়ার? তাহলে এটা আমরা দেখলাম। এবার আমরা এখানে আলাদা একটা সেগমেন্টস করলাম, যেখানে ফরেন ইনভেস্টমেন্টটাকে কি করে সেলিব্রেট করা হয়েছে। তো ফরেন ইনভেস্টমেন্টে কি করে আমরা অ্যালাউ করেছি। তো প্রথমত ফেরা অ্যাক্ট আনা হলো, যেখানে কিন্তু কত ফরেনাররা কি করে ইন্ডিয়াতে ইনভেস্ট করবে, ইনভেস্ট করতে পারে এইটুকু বলা হলো, বাট কতটা সেটা বলা হলো না। সেই জন্য নিউ ফেরা অ্যাক্টের মাধ্যমে আমরা বললাম যে ম্যাক্সিমাম 40% বিনিয়োগ করতে পারে। পরবর্তীকালে আবার ইন্ডাস্ট্রিয়াল পলিসি, নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসির মাধ্যমে আমরা 51% করে দিলাম। পরবর্তীকালে ফেমা অ্যাক্টের মাধ্যমে আমরা 100%ও করে দিলাম। তো সেই জন্য আমরা এখানে একটা লিস্ট তৈরি করে দিয়েছি যে কোন কোন এখন 2023-তে দাঁড়িয়ে যদি কোনো ফরেনার ইন্ডিয়াতে ইনভেস্ট করতে চায়, তাহলে কতটা সে ইনভেস্ট করতে পারে এই ইন্ডিয়ান কোম্পানিতে, সেটাকে আমরা এখানে দেখলাম। তাই আচ্ছা, সেটাকে আমরা এখানে দেখলাম মানে 100% কোন কোন সেক্টরে যদি কোনো ফরেনার ইনভেস্ট করতে চায়, 100% কোন কোন সেক্টরে সেটা আমরা দেখছি, 74%, 51%, 49%, 26%, 20% কোন কোন সেক্টরে, আমরা এটা আগের দিন দেখেছি। চলো আজকে আমরা যেটা শুরু করছি সেটা মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ। আচ্ছা, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ কথাটার অর্থ কি, যাকে আমরা বলি এমএসএমই অ্যাক্ট 2006। আচ্ছা, এমএসএমই অ্যাক্ট 2006-এ আমরা কি করলাম, আমরা কোম্পানিকে 3টে ভাগে ভাগ করলাম: মাইক্রো কোম্পানি, স্মল কোম্পানি অ্যান্ড মিডিয়াম কোম্পানি। মিডিয়াম কোম্পানি, আচ্ছা মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম। দেখো এই 2006-এ আমরা কোম্পানিগুলোকে আলাদা করার চেষ্টা করছি অন দ্য বেসিস অফ ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট দেখো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে এমএসএমই অ্যাক্ট 2006-এ এইটাকে আমরা দুটো ভাগে ভেঙেছি, একটাকে আমরা বলছি ম্যানুফ্যাকচারিং সেক্টর, অন্যটাকে আমরা বলছি সার্ভিস সেক্টর, তাই না? মানে ম্যানুফ্যাকচারিং সেক্টরে মাইক্রো স্মল মিডিয়ামের যা ভ্যালু, সার্ভিস সেক্টরে মাইক্রো স্মল মিডিয়ামের সেই ভ্যালু নয়। মানে ম্যানুফ্যাকচারিং সেক্টর মানে যারা ম্যানুফ্যাকচার করছে, আর সার্ভিস সেক্টর মানে সার্ভ করছে। মানে একটা হচ্ছে তোমার সেকেন্ডারি সেক্টর, আরটাকে আমরা কি বলছি, আরটা সার্ভিস সেক্টর। বলেছি না প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি সেক্টর। তো প্রাইমারি সেক্টর তো এগ্রিকালচার গেল, তো সেকেন্ডারি সেক্টর মানে হচ্ছে তোমার ম্যানুফ্যাকচারিং সেক্টর, আর সার্ভিস সেক্টর মানে হচ্ছে টার্সিয়ারি সেক্টর। বুঝতে পারছো আমরা যে 3টে সেক্টর আমাদের ছিল, সেই সেক্টরের বেসিসে আমরা কথা বলছি। আচ্ছা, এই মাইক্রো ম্যানুফ্যাকচারিং বা সার্ভিস সেক্টরের ক্ষেত্রে বলা হচ্ছে যদি যে যে সেক্টর ম্যানুফ্যাকচারিং সেক্টর, সেখানে মাইক্রো কোম্পানি সেইগুলোই হবে, মাইক্রো ইন্ডাস্ট্রি সেইগুলোই হবে যেগুলো তোমার 25 লাখ অব্দি তার ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট রয়েছে। বুঝতে পারছো, 25 লাখ কোনো ইনভেস্টমেন্টই নয়। 25 লাখ একটা মধ্যবিত্ত পরিবারের বাড়িতে ফিক্সড ভাঙো, 25 লাখ টাকা এমনি তুমি পেয়ে যাবে। মানে একটু কিছুদিন আই ইনকাম করার পরে 25 লাখ টাকা কিন্তু কোনো অ্যামাউন্টই নয়। মানে তুমি যদি 10 লাখ টাকা দিয়ে একটা কোম্পানি চালু করো, তাহলে সেটাকে আমরা কি কোম্পানি বলবো, ম্যানুফ্যাকচারিং সেক্টরের মাইক্রো কোম্পানি। যদি তোমার ইনভেস্টমেন্টটা 25 লাখ থেকে শুরু করে 5 crore-এর মধ্যে হয়, এবার একটু বাড়ছে, তাকে আমরা বলবো স্মল ইন্ডাস্ট্রি ইন ম্যানুফ্যাকচারিং সেক্টর অফ এমএসএমই অ্যাক্ট 2006। যদি 5 crore to 10 crore হয়, তবে ম্যানুফ্যাকচারিং সেক্টরে তাকে আমরা মিডিয়াম ইন্ডাস্ট্রি বলবো। ফান্ডা ক্লিয়ার? এই ভ্যালুগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। 25, 5, 10 মনে রাখবে। কি বলা হলো? 25, 5, 10, 25 লাখ, 5 crore, 10 crore, এটা কিন্তু মাথায় রাখতে হবে, 25, 5, 10। কিন্তু সার্ভিস সেক্টরের ভ্যালুয়েশনটা একটু চেঞ্জ হচ্ছে, কারণ সার্ভিস সেক্টর, দেখো সার্ভিস সেক্টর, আমি কেন এই ভ্যালুয়েশনটা চেঞ্জ হচ্ছে তোমার মাইন্ডে আসতে পারে। দেখো ম্যানুফ্যাকচারিং সেক্টরে মিনিমাম একটা মানে ইন্ডাস্ট্রি বা তুমি মিনিমাম একটা যন্ত্র ছাড়া তুমি ম্যানুফ্যাকচারিং সেক্টর চালুই করতে পারবে না। তুমি ভাবো একটা মিনিমাম জেরক্স মেশিনের দাম কত বলো তো, 5 লাখ টাকা মিনিমাম। একটা জেরক্স মেশিন নিউ তুমি যদি কিনতে চাও 5 লাখ টাকা। তার মানে একটা ছোট্ট জেরক্স মেশিনের দোকান, তাই 5 লাখ। তার মানে যারা একটা সাবান তৈরি করবে, শ্যাম্পু তৈরি করবে, তাদের এক একটা মেশিনের দাম কত কত টাকা হতে পারে, তাই না? কিন্তু সার্ভিস সেক্টর একটা ল্যাপটপ দিয়ে একটা বিজনেস শুরু হয়ে যেতে পারে। কারণ কি, তুমি আমাকে, আমি কোডিং জানি, ব্যাস তুমি আমাকে দাও, আমি কোডিং, নিজের মাইন্ড, মস্তিষ্ক প্রসূত জ্ঞান এখানে দেওয়া হচ্ছে, ফলে এখানে এতটা দরকার হয় না। এখানে মাইক্রো বলা হবে আপ টু 10 লাখ, 10-এর ওপরে 2 crore অবধি যদি হয় তাহলে স্মল, অ্যান্ড 2 to 5 crore যদি হয় সেটা তোমার সার্ভিস সেক্টরের মিডিয়াম। দেখো আমি আশা করছি
তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছি। এবার দেখো, এবার খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই অ্যামেন্ডমেন্টটা আনা হলো 2015-তে। 2015-তে এর অ্যামেন্ডমেন্ট আনা হলো। ম্যানুফ্যাকচারিং সেক্টর এন্ড সার্ভিস সেক্টরে ডেটাটা চেঞ্জ করা হলো। এখানে কি করা হয়েছে, এখানে করা হলো যে এই 25 লাখ থেকে এটাকে বাড়িয়ে 50 লাখ করা হয়েছে, মানে ইন্টু 2 করা হয়েছে, ইন্টু 2 করা হয়েছে। তাহলে এখন 50 লাখ, কারণ দেখো দিন এগোচ্ছে, এখন 25 লাখ কোনো টাকাই নয়, সেই জন্য ওটাকে বাড়িয়ে 50 লাখ করা হয়েছে। আচ্ছা দেখো, এটাকেও ইন্টু 2 করেছে। 50 লাখ থেকে 10 crore যদি হয়, তাহলে তাকে আমরা বলবো স্মল ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। এটাকে করে দিয়েছে 3, মানে এবার 10 crore থেকে 30 crores এর মধ্যে যদি কোনো কোম্পানি থাকে, তাহলে সেটা মিডিয়াম কোম্পানি, মাইক্রো স্মল মিডিয়াম কোম্পানি। ক্লিয়ার? সার্ভিস সেক্টর, এটাকে কি করেছে, ইন্টু 2 করেছে, 20 লাখ। এটা দেখো, এটা তোমার এমনি 2.5 করেছে, আর এটা ইন্টু 3 করেছে, তাই না? তার মানে দেখো আলটিমেটলি 2 crore হয়ে গেল 5 crore, এটা হয়ে গেল 15 crore। মানে তুমি যদি মানে হিসাব করে দেখো, তাহলে অলমোস্ট এই রেশিওটা সেম হচ্ছে, ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 মতোই। 4 crore না, এটা 5 crore, মানে একটু বেশি। ক্লিয়ার? তাহলে দেখো, তাহলে আমরা এখানে কি কি করতে পারছি, আমরা এখানে একটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে রেশিওটা চেঞ্জ করলাম। 2018 সালে বলছি, এ তো একটা জ্বালাতন ব্যাপার, কেন এরকম হলো? এই ম্যানুফ্যাকচারিং সার্ভিস এসব বাদ দাও তো, এখন আর ম্যানুফ্যাকচারিং সার্ভিস বলে না। যদি মাইক্রো হয় তো তার এই, সেটা সার্ভিস হোক আর ম্যানুফ্যাকচারিং হোক। যদি তোমার স্মল হয় তো এটা, মিডিয়াম হয় তো এটা। তো এটাকে কি করা হয়েছে, এটাকে আমরা রেশিওটাকে চেঞ্জ করেছি। এইটা একটু ভুল হয়ে গেছে, কারণ আমরা এটা কপি পেস্ট করেছি, তো ভুল করে এটাকেই কপি করে দিয়েছি, এটাকেই ভুল করে কপি করা হয়ে গেছে, এই ডেটাটা চেঞ্জ করা হয়েছে। এটা বলা হলো, দূর ছাড়ো তো, আপ টু 5 crore, আপ টু 5 crore মাইক্রো হিসাবে ট্রিট করা হবে, সেটা ম্যানুফ্যাকচারিং সেক্টর হোক আর সার্ভিস সেক্টর হোক। আপ টু 5 crore মানে বুঝতে পারছো ভ্যালুয়েশন কত বাড়িয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, 5 crore to 75 crore, that will be treated as a small industrial sectors, and 75 crore থেকে বেশি, সেখান থেকে 250 crores, তাদেরকে আমরা কি হিসাবে ট্রিট করব, সেটাকে আমরা ট্রিট করব তোমার মিডিয়াম এন্টারপ্রাইজ হিসাবে। এটা কি অ্যানুয়াল টার্নওভার, এতক্ষণ কি ছিল, ইনিশিয়াল ক্যাপিটাল, ইনিশিয়াল ক্যাপিটাল। যদি এই ক্যাপিটাল নিয়ে আমি বিজনেস শুরু করি, তাহলে আমার মাইক্রো স্মল মিডিয়াম হবে। কিন্তু না, এখন এখানে বলা হচ্ছে না, কত দিয়ে তুমি শুরু করছো দ্যাট ডাজেন্ট ম্যাটার, দ্যাট ডাজেন্ট ম্যাটার। কি অ্যানুয়াল টার্নওভার কত, অ্যানুয়াল টার্নওভার কত, তোমার দিনের শেষে, বছরের শেষে তুমি কত টাকা ইনকাম করছো তোমার প্রোডাক্ট বিক্রি করে। যদি 5 crore হয়, হতে পারে তোমার কোম্পানি 1 crore-এর কোম্পানি, বাট ইউর অ্যানুয়াল টার্নওভার ইজ 5 crore, তাহলে তুমি কি মাইক্রোর মধ্যে থাকবে, বা তার বেশি হয়ে গেলে স্মল বা মিডিয়াম সেক্টরের মধ্যে পড়বে। বুঝতে পারছো? এটাকে বলা হচ্ছে তোমার এমএসএমই অ্যাক্ট 2018-এ এটাকে চেঞ্জ করা হলো। তাহলে মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হলো। এখানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট চেক করতাম, আর এখানে আমরা অ্যানুয়াল টার্নওভার চেক করলাম। আচ্ছা, এবার আমরা করছি যে, আচ্ছা তাহলে মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের ঊর্ধ্বে যারা রয়েছে তারা কারা? তাহলে মাইক্রো বুঝলাম, স্মল বুঝলাম, মিডিয়াম বুঝলাম, যে 250 crores অবধি যদি এদের রেভিনিউ হয়, তো তুমি দেখেছো 250, আমি যেগুলো তোমাকে দেখালাম সেগুলো মিনিমাম একটা স্মল ক্যাপেরও 1235 অ্যানুয়াল টার্নওভার, এত ক্রোর্স, তাহলে এগুলো এর থেকে অনেক উপরে। তার মানে আমরা এদের উপরে যারা রয়েছে তাদেরকে আবার 3টে সেগমেন্টসে ভেঙে দিয়েছি, একটাকে বলছি মহারত্ন কোম্পানি, একটাকে বলছি নবরত্ন কোম্পানি, একটা বলছি মিনি রত্ন কোম্পানি। মানে এর মিনি রত্ন মানে এর মিডিয়ামের উপরে। বুঝতে পারছো সিনারিওটা এরকম ভাবেই চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তাহলে মিনি রত্ন কোম্পানি কবে আনা হয়? 1997, মহারত্ন নবরত্ন 1997, অ্যান্ড মহারত্ন 2009। কেন বলো তো এত দেরিতে মহারত্ন আনা হয়েছে? কারণ মহারত্ন আনার জন্য টার্নওভার কত হতে হয় ভাই, ওই 2009-এর আগে এত এত টাকা টার্নওভার। বুঝতে পারছো রিলায়েন্সের কত ছিল? 4 lakhs crore,
আর এটা কত তোমার 25,000 ক্রোর। মানে 2009-এর আগে খুব কম কোম্পানি ছিল যেগুলো অ্যানুয়াল টার্নওভার, নেট ওর্থ, নেট প্রফিট এই পরিমাণ দেখাতে পারতো। মানে আগে আমরা দুটো সেগমেন্টসে ভেঙেছিলাম, একটাকে বলছি মিনি রত্ন, একটাকে নবরত্ন। পরবর্তীকালে দেখলাম আরে বাস এখন তো কোম্পানি আরো বাড়ছে, তখন আরেকটা নাম দিয়ে করলাম মহারত্ন। মহারত্ন দেখো, ইন্ডাস্ট্রিটাকে দেখতে পাচ্ছ, এই দেখানোটাই আমার কিন্তু টার্গেট। তাহলে মিনি রত্ন, নবরত্ন, মহারত্ন ইন্ট্রোডাকশন কবে হয়েছিল সেটা আমরা দেখলাম। আচ্ছা এখন দেখো ক্রমাগত তুমি একটা জিনিস দেখতে পাবে যে নবরত্ন মহারত্ন কোম্পানির পরিমাণ বাড়বে বা কমবে। এখন কতগুলো মহারত্ন কোম্পানি রয়েছে, এটা কত সালের ডেটা? 2019-এর ডেটা। এখন কতগুলো রয়েছে 2020-তে, কারণ ক্রমাগত কোম্পানিগুলো তার ফুলে ফেপে উঠছে। তাহলে কতগুলো কোম্পানি এখন রয়েছে? 10টা মহারত্ন কোম্পানি রয়েছে। আচ্ছা দেখো, তাহলে কোনো কোম্পানি কি ডিরেক্টলি মিনি রত্ন থেকে মহারত্নে জাম্প করতে পারে? কখনোই নয়। কারণ কোথায় নো প্রফিট নো লস সিনারিও হচ্ছে এখানে, তার মানে এরা শুধুমাত্র 3 বছরের কনজিকিউটিভ প্রফিট থাকলেই তুমি মিনি রত্ন, 3 বছরের কনজিকিউটিভ প্রফিট থাকলে তুমি মিনি রত্ন। তো সেখান থেকে নো লস নো প্রফিট, সেখান থেকে মহারত্ন একবারে হবে না। তাহলে মিনি রত্ন কোম্পানি, মহারত্ন কোম্পানি এবং নবরত্ন কোম্পানির একটা সিকোয়েন্সিয়াল রয়েছে। তার মানে হচ্ছে মিনি রত্ন কোম্পানি প্রথমে নবরত্ন কোম্পানি হয়, সেখান থেকে মহারত্ন কোম্পানি হয়, মহারত্ন কোম্পানি। তাহলে মিনি রত্ন কোম্পানি হচ্ছে তোমার এখন রয়েছে কতগুলো? 74। আর আগে আমার নবরত্ন কোম্পানি ছিল 16টা, এখন নবরত্ন কোম্পানি 14টা হয়েছে। কেন? কারণ দুটো কোম্পানি শিফট হয়ে গেছে কোথায়? তোমার এই মহারত্ন কোম্পানিতে। দেখো জিনিসটা তুমি দেখতে পাচ্ছ পুরো সিনারিওটা। মানে এখনো মিনি রত্ন কোম্পানি থেকে নবরত্ন কোম্পানি হয়নি, কিন্তু নবরত্ন কোম্পানি আলটিমেটলি মহারত্ন কোম্পানিতে কনভার্ট হয়েছে দুটো। তো এখানে একটা ক্রাইটেরিয়া রয়েছে, সেটা এতটা গুরুত্বপূর্ণ নয়, জাস্ট আমি লিখে দিয়েছি যে টার্নওভার 25,000 ক্রোর থেকে বেশি হবে। অ্যানুয়াল টার্নওভার দেখো এখানে টার্নওভার কত? 250 ক্রোর। আর এখানে কত? 25,000 ক্রোর। নেট ওর্থ কত হবে? 15,000 ক্রোর থেকে বেশি। আর নেট প্রফিট কত হবে? 5,000 ক্রোর নেট প্রফিট। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে তোমার ক্রাইটেরিয়া। এখানে কি হচ্ছে? নেট প্রফিট টু নেট ওর্থ, মানে আলটিমেটলি বলতে পারো প্রফিট এবং ওর্থ এই রেশিওটা মোটামুটি 1:1 হবে। এখানে দেখো টার্নওভার কিন্তু বেশি, ঠিক আছে, বা দেখো তোমার নেট ওর্থ থেকে প্রফিট কিন্তু তোমার 3:1 রেশিওতে রয়েছে। মানে নেট ওর্থ এখানে তোমার কি 1:1 হলেও চলবে, মানে নেট প্রফিট টু নেট ওর্থ এরকম একটা সিনারিও রয়েছে। ঠিক আছে, মানে মোটামুটি তুমি ওর্থ এবং প্রফিটের একটা সামঞ্জস্যতা রেখে এগোচ্ছ। এগুলো তুমি যখন ওই চার্ট দেখবে স্টক মার্কেটে তখন অনেক বেশি ক্লিয়ার হয়। আর মিনি রত্ন কোম্পানি মানে তুমি লাস্ট 3 বছরের প্রফিট থাকলেই তুমি মিনি রত্নে ঢুকে যেতে পারো। মানে কত ইজি না মিনি রত্নে, যদিও এগুলো গভর্নমেন্টের একটা ইনফ্লুয়েন্স থাকে। এই সিপিএসই মানে সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, মানে যেগুলো কম গভর্নমেন্টের ওনার, এগুলো কিন্তু যা কথা বলা হচ্ছে সব কিন্তু গভর্নমেন্ট ওন্ড, মানে গভর্নমেন্টের কোম্পানির কথা বলা হচ্ছে। ঠিক আছে, যে গভর্নমেন্ট ওনার মহারত্ন, গভর্নমেন্ট ওনার নবরত্ন, গভর্নমেন্ট ওনার মিনিরত্ন। তুমি ভাবছো দাদা তাহলে রিলায়েন্স কেন নেই এর মধ্যে? তোমার মনে হয় দাদা রিলায়েন্স কেন? আরে রিলায়েন্স তো ভাই পাবলিক সেক্টর নয়, রিলায়েন্স তো প্রাইভেট সেক্টর। এগুলো সব হচ্ছে গভর্নমেন্ট ওন, মানে গভর্নমেন্ট ওনার প্রত্যেকের, মানে গ্রেটার দেন 50% শেয়ার গভর্নমেন্টের হাতে রয়েছে। তার মধ্যে সেই সমস্ত কোম্পানি তোমার কার টার্নওভার বেশি, কার নেট টু নেট ওর্থ, নেট প্রফিট টু নেট ওর্থ, কার 3 বছরের কনজিকিউটিভ প্রফিট রয়েছে, গভর্নমেন্টের কোম্পানি এগুলো সব। তুমি সার্চ করো, তুমি আইওসির শেয়ার পাবে, তুমি এনটিপিসির শেয়ার পাবে, ওএনজিসির শেয়ার পাবে, সেলের শেয়ার পাবে, বিপিসিএল এর শেয়ার পাবে, এগুলো সব কোম্পানির। তুমি চেক করে দেখো টার্নওভার 25,000 ক্রোর্সের বেশি। তাহলে কি এখানে তোমার তাহলে কি হচ্ছে? এগুলো আমরা দেখছি যে এগুলো কি মহারত্ন কোম্পানি কি 10টা যদি এখন অবধি রয়েছে, তাহলে কোন দুটো কোম্পানি তোমার নবরত্ন থেকে মহারত্নে কনভার্ট হয়েছে? কোন দুটো কোম্পানি? এই 6 নাম্বার কোম্পানিটা এখন আর নবরত্ন নেই, আর 14 নাম্বার কোম্পানিটা এখন আর নবরত্ন নেই, পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। অনেকে বলে স্টক মার্কেটে ইনভেস্ট করো, গভর্নমেন্ট সেক্টরে ইনভেস্ট করো।
অনেকে বলে থাকে, কারণ গভর্নমেন্ট ওনার মানে এই কোম্পানির লস হওয়ার চান্স কম আছে, কারণ গভর্নমেন্ট কোনো না কোনোভাবে এটাকে বাঁচাবে। কিন্তু আমরা কখনোই কাউকেই প্রেফারেন্স দেই না গভর্নমেন্ট সেক্টরে ইনভেস্ট করার। কেন? এখনই বুঝতে পারবে কেন। যারা বলে তারা এগুলো জানে না, বা কম জেনে হয়তো বলে থাকে। সবাই বলে গভর্নমেন্ট সেক্টরে ইনভেস্ট করার চাপ কম, না, গভর্নমেন্ট সেক্টর হচ্ছে সব থেকে চাপের জায়গা। কারণ গভর্নমেন্ট যে কোনো সময় ডিসইনভেস্টমেন্ট করে দিতে পারে। কেন করে সব বুঝবো, যখনই আমার টাকার দরকার তখনই গভর্নমেন্ট ডিসইনভেস্টমেন্ট করে দিচ্ছে, দূর আমি আর চাই না, শেয়ার বেচে দিল। এটা মানে হতে পারে। তো সেই জন্য গভর্নমেন্ট কি, গভর্নমেন্টের তো দায় নেই, গভর্নমেন্টের কি দায়? কিন্তু রিলায়েন্স কোম্পানিতে মুকেশ আম্বানির দায় আছে, আমার কোম্পানিকে আমার অ্যাট এনি হাউ এগিয়ে নিয়ে যেতে হবে। তো অনেকে বলে এই গভর্নমেন্ট, তো আমি এখনো অবধি একটা কোম্পানির শেয়ার কিনিনি যেটা গভর্নমেন্টের, কারণ দরকার নেই গভর্নমেন্টের কোম্পানিতে আমার ইনভেস্ট করার, কারণ গভর্নমেন্ট যে কোনো সময় এটা ডিসইনভেস্টমেন্ট করে দিতে পারে। তো কি হচ্ছে তাহলে, সেই জন্য দেখবে আমি নিফটি ফিফটির চার্ট তৈরি করেছি, নিফটি ফিফটির চার্ট তৈরি করেছি। আমার চার্ট কতগুলো, আমার চার্টে 42টা কোম্পানি আছে। কেন? কারণ 8টা কোম্পানি গভর্নমেন্টের কোম্পানি বাদ দিয়ে দিয়েছে, আগে থেকেই বাদ, ক্যান্সেল। একটাও গভর্নমেন্ট সেক্টরের কোম্পানিতে আমরা ট্রেড করি না বা ইনভেস্টমেন্ট করি না। ইনভেস্টমেন্ট করা যেতে পারে, বাট ট্রেডিং কখনো গভর্নমেন্ট সেক্টরে করা উচিত নয়, কারণ গভর্নমেন্ট সেক্টরের কোম্পানিগুলো সবচেয়ে বেশি ফ্ল্যাকচুয়েট করে গভর্নমেন্টের পলিসিতে। সেই জন্য ট্রেডারদের একটা বিরাট ক্ষতি হওয়ার চান্স থাকে। এগুলো কি ইকোনমিক্স জানলে এগুলো কি তুমি বুঝতে পারবে, বাট তুমি লং টার্মে যদি ইনভেস্ট করতে চাও, দ্যাট ইজ গুড, করতে পারো। কিন্তু ট্রেডিং তুমি হঠাৎ করে বাজেট, বাজেট মানেই গভর্নমেন্টের ইনফ্লুয়েন্স কিসের উপরে পড়বে, কোম্পানির উপরে পড়বে। তো ডেফিনেটলি কোম্পানির শেয়ার প্রাইস কম বেশি বিশাল ফ্ল্যাকচুয়েট করবে, ভোলাটিলিটি বেড়ে যাবে। তো একটা বিরাট প্রফিট বা বিরাট লসের চান্স থাকে, সেই জন্য এই সেক্টরগুলোকে বাদ দেওয়া হয়। তাহলে এখানে লিখে ফেলো 9 নাম্বারটা এইচপিসিএল। এইচপিসিএল মানে অ্যাকচুয়ালি এইটা হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। আর এখানে লেখো 10 নাম্বার, সেটা হচ্ছে কি তোমার পিজিসি, পিজিসিএল, পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। বোঝা গেল? আর এর 74টা লিস্ট পড়ার কোনো মানে হয় না। তাহলে এখন এটা রয়েছে 14টা, এখন রয়েছে 10টা। তাও মাঝে মাঝে চেক করবে। আমি 2023 সালে ডেটা চেক করিনি, আমি 2022 সালে লাস্ট চেক করেছিলাম স্টুডেন্টদের পড়ানোর জন্য। 23 সালে দেখবে অন্য কোনো কোম্পানি ঢুকেছে কিনা। বোঝা গেল? তাহলে এইগুলো হচ্ছে আমার মহারত্ন, নবরত্ন বা মিনিরত্ন কোম্পানি। ঠিক। আচ্ছা, নেক্সট চলে যাচ্ছি সিক ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া। দেখো, আমরা যদি খুব ভালো করে অবজার্ভ করি 1985-এ আমরা এই জিনিসটা নিয়ে একটু পড়েছিলাম না? 1985-এ সিকা অ্যাক্ট, যাকে আমরা বলছি সিক ইন্ডাস্ট্রি কোম্পানি অ্যাক্ট। তার মানে এই যে 1948-এ যখন প্রথম কোম্পানি এলো মার্কেটে বা সিস্টেমে, যখন কোম্পানি এলো, তারপর থেকে কিছু কোম্পানির অবস্থা ঘাটিয়া বা খারাপ অবস্থা হয়েছে। তো তাদের মধ্যে কি হয়েছে, তাদের মধ্যে কিছু কোম্পানিকে আমরা সিক ইন্ডাস্ট্রি বলে ঘোষণা করে দিয়েছি। তাহলে সিক ইন্ডাস্ট্রি হওয়ার জন্য কি ক্রাইটেরিয়া লাগে সেটা তো সবার আগে জানা দরকার, তাই না? আচ্ছা দেখো, প্রথমত আমরা জেনে নেব যে এই যে সিকা অ্যাক্টে কি বলা হয়েছিল 1985-এ। পরবর্তীকালে 2002-তে অ্যামেন্ডমেন্ট অফ সিকা অ্যাক্ট করা হলো, মানে অ্যামেন্ডমেন্ট আনা হলো সিকা অ্যাক্টের। দেখো, প্রথমত 1987-এ যেটা বলা হয়েছিল যে ন্যূনতম 7 বছরের রেজিস্ট্রেশনকৃত কোনো কোম্পানি, আমি বাংলায় লিখে দিচ্ছি, কি হবে এটা, কি তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে নাকি? বোঝাটা বড় ব্যাপার। ন্যূনতম 7 বছরের রেজিস্ট্রেশন কোনো কোম্পানি, মানে সে কোম্পানি হিসাবে রেজিস্ট্রেশন হয়েছে মিনিমাম 7 বছর, তবে তার উপরে সিকা অ্যাক্টের ক্রাইটেরিয়া লাগবে, তার আগে নয়। কোম্পানির কারেন্ট এবং প্রিসিডিং ইয়ার্সের যে কোনো এক বছরের শেষে ক্ষতির পরিমাণ তার নিট মূল্যের সমান অথবা বেশি হলে তাকে আমরা সিক ইন্ডাস্ট্রি বলবো। কিছুই বোঝা গেল না? চলো, কারেন্ট অ্যান্ড প্রিসিডিং ইয়ার্স কি বলছে, 7 বছরের রেজিস্ট্রেশন কিন্তু কোনো কোম্পানির কারেন্ট অ্যান্ড প্রিসিডিং ইয়ার্সের কোনো এক বছরের শেষে ক্ষতির পরিমাণ, মানে এই 7 বছর, লাস্ট 7 বছরকে আমরা চেক করব। কারেন্ট অ্যান্ড প্রিসিডিং ইয়ার্স, এই 7 বছরের মধ্যে লাস্ট 2 বছর, 7 বছর মিনিমাম থাকতে হবে। লাস্ট 2 বছর কেন চেক করবো, মানে মিনিমাম 7 বছর তার হতে হবে, এটা 14 বছর হতে পারে, 15 বছর কোম্পানি হতে পারে, মানে মিনিমাম 7 বছর একটা ক্রাইটেরিয়া। তাহলে 7 বছর রয়েছে, আমি ধরে নিচ্ছি একটা কোম্পানি আজকে থেকে 7 বছর হয়েছে। তো
তো লাস্ট 2 বছর মানে কারেন্ট বছর মানে এই বছর, এখানে বছরগুলো শুরু হয় কোথা থেকে? 1 এপ্রিল থেকে 31 মার্চ, 1 এপ্রিল থেকে 31 মার্চ। তো কারেন্ট ইয়ার্স অ্যান্ড প্রিসিডিং ইয়ার্স যতগুলো রয়েছে, এটা লাস্ট 2 বছরও হতে পারে, লাস্ট দেখ 7 বছরও, যে কোনো একটা বছর আমরা হিসাব করব। ধরে নাও লাস্ট 2 বছরের কথা বলছি, যদি এখানে বলছে প্রিসিডিং ইয়ার্স মানে লাস্ট 7 বছরের যে কোনো একটা, মানে যদি সেটা 14 বছরের কোম্পানি হয় তাহলে লাস্ট 7 বছর চেক হবে। যদি শুধু 7 বছরের কোম্পানি হয় তাহলে প্রথম থেকে 7 বছরের চেক হবে, কিন্তু 7 বছর যাওয়ার পরে আমি ডিসাইড করব। তাহলে এই জেনারেলি লাস্ট 2 বছর চেক করা হয়, ঠিক আছে? কারণ হতে পারে ও উঠতি কোম্পানি, সেকেন্ড বছরে বেশ একটা ক্ষতি হয়েছিল, বাট পরে সেটাকে রিকভার করে এখন খুব ভালো জায়গায় পৌঁছেছে, ফলে এরকম ভাবে ডিসিশন নেওয়া যাবে না, তার জন্যই তো চেঞ্জ করা হয়েছে রুলটা, তাই তো? সেই জন্য 7 বছরের কনসেপ্টটাকে চেঞ্জ করা হয়েছে। আমরা পরে এটা যখন পড়বো তখন ক্লিয়ার হবে। তাহলে এই 7 বছরের জেনারেলি 1-2 বছর দেখা হয়, বাট আমি এই রুলটাই বলে দিচ্ছি তোমাদের, এরা কি বলেছিল, যে লাস্ট 7 বছরের কোনো এক বছরের শেষে ক্ষতির পরিমাণ, সেটা হতে পারে 7তম বছরে, বা হতে পারে 5th-তম বছরে, বা হতে পারে 4th-তম বছরে, যেহেতু 7 বছরের হিসাব করেছে, তার নিট মূল্যের সমান যদি হয়। দেখো আমরা একটু আগে বলছিলাম না এখানে নেট ওর্থ টু নেট প্রফিট, এটাও তো হতে পারে এর নেট ওর্থ কত, নেট ওর্থ হচ্ছে ধরো 5 crores, নেট প্রফিট না হয়ে নেট লসও হয়ে গেছে 5000 crore, মানে ওর যা মূল্য সেই মূল্যের সমান ক্ষতি হয়ে গেছে। তাই বলছে কোনো এক বছর শেষে ক্ষতির পরিমাণ তার নিট মূল্যের সমান অথবা তার বেশি যদি হয়, তাকে সিক ইন্ডাস্ট্রি বলতাম আমরা। বুঝতে পেরেছো সিনারিওটা? মানে লাস্ট 7 বছরের কোনো এক বছরে তার যা মূল্য সেই তার সমান ক্ষতি হয়ে গেছে বা তার থেকে বেশি হয়েছে, তাকে আমরা বলবো সিক ইন্ডাস্ট্রি অ্যাকর্ডিং টু দ্য সিকা অ্যাক্ট 1985। কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে না, এই রুলটা ঠিকঠাক ভাল লাগছে না। কেন? আমি তোমাকে একটু আগে যেটা বললাম, যে হতে পারে কোনো একটা কোম্পানি সবে উঠেছে, সেকেন্ড বছরটা ক্ষতি হয়েছিল, বাট পরে আবার রিকভার করে নিয়েছে। সেই জন্য আমরা আর 7 বছর চেক না করে 4 বছরের অ্যাভারেজ চেক করব। হতেই পারে কোনো এক বছর খারাপ, পরের বছর খুব ভালো, অ্যাভারেজ এসে ভালো আছে, তো অ্যাভারেজটা কেন চেক করবো না? সেই জন্য আমরা সিকা অ্যাক্ট 2002-তে আরো কঠিন একটা রুল আনলাম। সেটা হচ্ছে, ধরো এখানে কি বলছে, এখানে বলছে তোমার যে অ্যাকুমুলেটেড লস exceeding 50% of average net worth during the last 4 years is sufficient to clarify a company as sick। ঠিক আছে, অল্টারনেটিভ ক্রাইটেরিয়া না হলেও চলবে, এটা আগে বোঝো কি বলেছে। বা অল্টারনেটিভ ক্রাইটেরিয়া কি বলেছে? অল্টারনেটিভ ক্রাইটেরিয়া অফ ফেইলিং টু রিপে ডেট টু ক্রেডিটর উইদিন 9 months অফ দ্য ডিম্যান্ড ইজ সাফিসিয়েন্ট টু ক্ল্যারিফাই আ কোম্পানি অ্যাজ আ সিক। এটা সহজ একটা ডেফিনেশন বলেছে, যে অল্টারনেটিভ একটা ক্রাইটেরিয়াও রয়েছে। সেটা বলছে যদি কোনো একটা কোম্পানি, যদি একটা কোম্পানি তোমার ফেইলিং টু রিপে ডেট টু দ্য ক্রেডিটর, মানে যারা ওই কোম্পানির ক্রেডিটর, আমরা কি জানি কোম্পানির একটা হয় শেয়ার হোল্ডার যারা ক্রেডিট দেয় কোম্পানিকে, বা হতে পারে বন্ড হোল্ডার যারা, যাদের আমরা ক্রেডিটর বলে থাকি। তো দেখো শেয়ার হোল্ডার যারা, তাদের কিন্তু তারাও ক্রেডিট দিচ্ছে, যারা বন্ড হোল্ডার তারাও ক্রেডিট দিচ্ছে, আমরা জানি এটা। তো যারা বন্ড শেয়ার হোল্ডার তাদের কিন্তু কোম্পানি দায়িত্ব নেয়নি যে তোমাকে আমি প্রফিট দেবই দেব, কিন্তু যারা বন্ড হোল্ডার তাদের কিন্তু কোম্পানি বাধ্য টু পে ক্রেডিট অর পে প্রফিট। তো যদি তোমার এই যে বলছে যে যদি তারা লাস্ট 9 মান্থ যদি তারা তাদের ডিমান্ড পূরণ না করতে পারে, বা যদি ওই ডেপ্ট বা তোমার ক্রেডিটারদের যদি 9 মাস ধরে আটকে রাখে, তাহলে সেই কোম্পানিকে আমরা বলতে পারি যে কোম্পানিটা সিক। মানে যারা, দেখো আমরা কিন্তু এখানে একটা ক্রাইটেরিয়া বলছি, যে যারা ডেপ্টার বা যারা তোমার ক্রেডিটার, যারা ক্রেডিট দিচ্ছে, মানে যারা বন্ড হোল্ডার, তাদের যদি 9 মাস তুমি কোনো ক্রেডিট না দিতে পারো, তাহলে তোমার কোম্পানিকে সিক ইন্ডাস্ট্রি বলে ট্রিট করা হবে। বাট এই ক্রাইটেরিয়াটা থেকে আমরা এই ক্রাইটেরিয়াটাকে বেশি চেক করি, কেন? একটা কোম্পানির বন্ড হোল্ডার কম হয়, শেয়ার হোল্ডার বেশি হয়, সেই জন্য এটা শেয়ার হোল্ডারের কনটেক্সটে বিচার করা, এটা বন্ড হোল্ডারের কনটেক্সটে বিচার করা।
দ্য শেয়ার হোল্ডার মানে এখানে কি বলছে, অ্যাকুমুলেটেড লস এক্সিডিং 50% অফ অ্যাভারেজ নেট ওর্থ ডিউরিং লাস্ট 4 ইয়ার্স। আচ্ছা সাপোজ আমি এটা হচ্ছে 2023, তো আমি 2022 অবধি ধরছি। ধরো 2021-2022 এটা লাস্ট ইয়ার। আচ্ছা 2020-2021 এটা তার আগের ইয়ার। 2019-2020 এটা পরের ইয়ার। 2018-2019 এটা লাস্ট 4 বছর। যে কোনো একটা কোম্পানির এটাই তো লাস্ট 4 বছর, এখনো 2023 কমপ্লিট হয়নি, যতদিন না অবধি 31 মার্চ অবধি হচ্ছে। তাহলে 4 বছরে তার টোটাল ওর্থটাকে আমরা দেখছি। ধরো এই 4 বছরে তার ওর্থের পরিমাণ, ধরো প্রথম বছরে তার ওর্থ ছিল 50, তার পরের বছর ও এটাকে আরো ধরো বাড়িয়েছে, বাড়িয়ে 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 টোটাল অ্যাসেট, দেখবে আমরা যে ব্যালেন্স শিট দেখি না, ব্যালেন্স শিট মানেই হচ্ছে অ্যাসেটের পরিমাণ কি, মানে একটা কোম্পানির কি কি অ্যাসেট রয়েছে। তাহলে এই লাস্ট 4 বছরে তার টোটাল অ্যাসেট কত, টোটাল অ্যাসেটকে আমরা বলে থাকি ওর্থ, মানে ওই কোম্পানির টোটাল ওর্থটা ডেফিনেটলি তার অ্যাসেটের দ্বারাই ডিফাইন হবে। তাহলে টোটাল একটা কোম্পানির লাস্ট 4 বছরে টোটাল অ্যাসেটের পরিমাণ কত, ধরে নিচ্ছি আমরা 50, কোনোটায় আরো 75, কোনোটায় 25, এরকমভাবে বাড়িয়ে বাড়িয়ে কোম্পানির টোটাল অ্যাসেট হয়েছে 200 crore। লাস্ট 4 বছরে কোম্পানি তার অ্যাসেট 200 crore অ্যাসেট কিনেছে। ঠিক আছে, তাহলে লাস্ট 4 বছরের অ্যাসেট হিসাব করব আমরা, কনজিকিউটিভ লাস্ট 4 ইয়ার্স, 4 ইয়ার্সের লাস্ট 4 ইয়ার্সের অ্যাসেট কত বা টোটাল ওর্থ কত, 200 crore। তাহলে এইটুকু ক্লিয়ার হলো যে অ্যাভারেজ নেট ওর্থ ডিউরিং লাস্ট 4 ইয়ার্স, এটাই আমি কি বলছি, অ্যাভারেজ বলছি, অ্যাভারেজ। আচ্ছা তাহলে অ্যাভারেজ চলো, তাহলে অ্যাভারেজ বার করো, নেট ওর্থ বার করলাম, তাহলে অ্যাভারেজ নেট ওর্থ কত হবে, বাই 4, মানে 50 crores উইল বি দ্য অ্যাভারেজ নেট ওর্থ। তাহলে এই যে ওর্থটা আমরা বললাম টোটাল ওর্থ, আর এটাকে আমি বলছি দিস ইজ অ্যাভারেজ ওর্থ। তাহলে অ্যাভারেজ ওর্থ কত হচ্ছে তোমার 50 crores, 50 crores। আচ্ছা 50% অফ অ্যাভারেজ মানে 50% অফ অ্যাভারেজ নেট ওর্থ মানে হচ্ছে 25 crores। বুঝতে পারছো, লাস্ট 4 বছরের টোটাল অ্যাসেট, লাস্ট 4 বছরের অ্যাভারেজ অ্যাসেট, লাস্ট 4 বছরের 50% অফ অ্যাভারেজ অ্যাসেট কত, 25 crores। তাহলে দেখো এইটুকু ক্লিয়ার হলো যে 50% অফ, যদি কোনো এক বছর বা এই বছর বা যে কোনো একটা বছর অ্যাকুমুলেটেড লস, মানে যে বছর লাস্ট বছর, মানে ধরো 2021-2022 লস দেখছি আমি, তখন আমরা তার লাস্ট 4 বছরের হিসাব দেখব। লসের পরিমাণ যদি ধরো তোমার 35 ক্রোর হয় সাপোজ, এই বছর লস 35 ক্রোর, তাহলে এই 35 ক্রোর লসের জন্য তাকে কি সিক ইন্ডাস্ট্রি বা অ্যামেন্ডমেন্ট অফ সিক ইন্ডাস্ট্রির মধ্যে ফেললে আমরা তাকে কি সিক ইন্ডাস্ট্রি বলবো কি বলবো না? অ্যান্সার ইজ ইয়েস। কেন? এই বছরের লস তার বিগত 4 বছরের 50% অফ অ্যাভারেজ ওর্থ থেকে বেশি। 35 crore is greater than 25 crores. That is the 50% of average net worth of last 4 years. তাহলে এই কোম্পানিটাকে আমি কি বলবো? এই কোম্পানিকে বলবো সিক ইন্ডাস্ট্রি বা সিক কোম্পানি। বলো কারো কোনো বুঝতে অসুবিধা? পুরো ক্যালকুলেশনটা আমি তোমাদের ক্যালকুলেশন দেখিয়ে বুঝিয়ে দিলাম, যেটা তোমাকে কেউ বলবে না। আমি তোমাকে ক্যালকুলেশন করে বুঝলাম পুরো সিনারিওটা। এটা এতটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া না, ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া শেয়ার হোল্ডারের কনটেক্সটে বিচার করতে হবে। বলো কারো কোনো অসুবিধা? নেই তো? ভেরি গুড, ক্লিয়ার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার কোন একটা কোম্পানি সিক কোম্পানি কি না, সেটাকে তুমি এটা দিয়ে বুঝতে পারবে। কি বলছো? এই পার্টটা আর একবার, কোন পার্টটা গো? কোন পার্টটা? এই যে যে ক্যালকুলেশন পার্টটা কি? ক্যালকুলেশন পার্টটা, আচ্ছা দেখো এখানে কি বলেছে, কোন একটা কোম্পানি সিক কোম্পানি কি না সেটা তোমাকে
একটা ক্যালকুলেশনের মাধ্যমে বুঝতে হবে। আচ্ছা অন্য হিসাব করছি, চলো অ্যান একাডেমি, অ্যান একাডেমি 2022-তে যখন ট্যাক্স দিতে গেছে তখন তার একটা ব্যালেন্স শিট, আমার একটা ব্যালেন্স শিট আছে জানো, যদিও ব্যালেন্স শিটটা আমিও কোনোদিন দেখিনি। আমার যে ট্যাক্স পেয়ার রয়েছেন যিনি, তো ওনাকে তো দেখাতে হয় যে আমার এই বছরে কত, কারণ আমি একটা প্রফেশনাল ট্যাক্স দিই, আমি এখনো কর্পোরেট ট্যাক্স দিই না, কারণ আমার একটা কোম্পানি হিসাবে লিস্টেড নয়। গভর্নমেন্টের খাতে যদি আমার একটা রেজিস্ট্রেশন থাকতো, আমার কোম্পানির কিন্তু কোনো রেজিস্ট্রেশন নেই, আমি এখনো বিজনেস বা প্রফেশনাল ট্যাক্স দিই গভর্নমেন্টকে। যদি আমার রেজিস্ট্রেশন থাকতো অ্যান একাডেমি ইনস্টিটিউট নামে, যেটা অনেক কোম্পানিরই থাকে, তাহলে ট্যাক্সের পরিমাণটা হয়তো আর একটু বেশি হতো। তবে যেখানে এমপ্লয়ি থাকে সেখানে তোমার কর্পোরেট হিসাবে হয়, কিন্তু আমাদের তো এমপ্লয়ি নেই, আমরা নিজেরা করছি, তো সেই জন্য এটাকে আমরা প্রফেশনাল ট্যাক্স হিসাবে দেই। তো আমার একটা ব্যালেন্স শিট রয়েছে, তো ব্যালেন্স শিটে যেমন আমাকে বলেছিল তুমি তোমার ইনস্টিটিউশন চালানোর জন্য কি কি কিনেছো, আমি বললাম আমার কাছে 2টো কম্পিউটার, যদি আমি বিল দিতে পারিনি তাই, কিন্তু হিসাব মতো আমি আজ অবধি ইনস্টিটিউশন চালুর পর থেকে আমি কি কি কিনেছি, 2টো ল্যাপটপ, একটা প্রজেক্টর, তারপর তোমার যা যা রয়েছে আনুষঙ্গিক দিয়ে টিয়ে, ধরো সাপোজ আমি বলছি আমার টোটাল খরচা হচ্ছে ধরো 50 লাখ, ঠিক আছে, ধরো আমি জমি টমিরও হিসাব যদি করি তাহলে সব মিলিয়ে ধরো সাপোজ আমার 1 কোটি টাকা হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট, সাপোজ আমি ধরে নিচ্ছি। আচ্ছা তাহলে দেখো আমি লাস্ট 4 বছর যদি চেক করি, আমি আর এত ফিনান্সিয়াল ইয়ারে যাচ্ছি না, 18, 19, 20, 21, আচ্ছা প্রতি বছরই আমি কোনো না কোনো ইনভেস্টমেন্ট করেছি। ধরো এই বছরে আমি একটা প্রজেক্টর কিনেছি 1 লাখ টাকার, ধরো এখানে আমি 2টো কম্পিউটার কিনেছি 10 লাখ টাকার, আলটিমেটলি এখানে আমি ধরো আরও কিছু কিনেছি, যেটা একটা ল্যান্ড জমি কিনেছি 50 লাখ টাকার, আবার ধরো এখানে কিছু অন্য কিছু একটা কিনেছি যেটা তোমার ধরো 39 লাখ টাকার। তো এই নিয়ে আমার লাস্ট 4 বছরে টোটাল অ্যাসেট কত হয়েছে। আচ্ছা হোয়াট ডু ইউ মিন বাই অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি, কেউ আমাকে বলতে পারবে যে অ্যাসেট আর লায়াবিলিটির মধ্যে ডিফারেন্স কি? অ্যাসেট মানে হচ্ছে যে জিনিসের তুমি ওনার, দ্যাট ইজ ইউর অ্যাসেট। যে জিনিস তুমি ওই মানে লায়াবেল, মানে ধরো তুমি একটা ল্যান্ড ভাড়া নিয়েছো তাহলে তুমি লায়াবেল, দিস ইজ ইউর লায়াবিলিটি। তুমি কিছু একটা লোন নিয়েছো, দিস ইজ ইউর লায়াবিলিটি। কিন্তু অ্যাসেট মানে যেটা তুমি ওনার, তাহলে আমি এগুলো সব ওনার, প্রজেক্টার, ল্যান্ডের ওনার, সমস্ত কিছুর ওনার। তো আমার টোটাল অ্যাসেটের পরিমাণ কত? 1 crore 4 বছরের। তাহলে অ্যাভারেজ অ্যাসেটের পরিমাণ কত সোহম? 1/4 মানে 25 লাখ। 25 লাখ হচ্ছে আমার অ্যাভারেজ অ্যাসেট পার ইয়ার, তাহলে আমি 25 লাখ টাকা করে বিজনেসে ইনভেস্ট করেছি। আচ্ছা তার মানে 50% অফ অ্যাভারেজ কত হবে? 12.5 লাখ। 50% হচ্ছে 12.5 লাখ, তাহলে 12.5 লাখ উইল বি ইয়োর অ্যাভারেজ, 50% অফ অ্যাভারেজ নেট ওর্থ। এটুকু ক্লিয়ার? এবার ধরো 2022-তে আমি আমার ব্যালেন্স শিট 18, 19, 20, 21, আচ্ছা 21 হবে তাহলে, লাস্ট 4 বছর যেহেতু, যদিও এটা 21 ওরমভাবে হয় না, এরকম ফিনান্সিয়াল ইয়ার অনুযায়ী হয়। 2021 সালে আমি ট্যাক্স দিতে গিয়ে আমি বললাম আমার এই বছর খুব লস হয়েছে। লস কত? 15 লাখ টাকা লস হয়েছে। 15 লাখ টাকা লস হয়েছে। আচ্ছা 15 লাখ টাকা লস হয়েছে, তখন আমার ইন্ডাস্ট্রি সিক ইন্ডাস্ট্রি হিসাবে ট্রিটেড হবে কি না সেটা দেখা হবে। যদি এই 15 লাখ টাকা 12.5 লাখ থেকে বেশি হয়ে যায়, তাহলে তোমার কোম্পানি সিক কোম্পানি বলে ইন্ডিকেট করা হবে। কেন? তার কারণ হচ্ছে এটা এই বছরের লস প্রিভিয়াস 4 বছরের অ্যাভারেজ লসের 50% থেকে বেশি। সোহম ক্লিয়ার আশা করি? তাহলে এটাকে আমরা বলছি সিকা অ্যাক্টের ক্রাইটেরিয়া। আচ্ছা এবার আমি চলে যাচ্ছি যে তোমার এই সিকা অ্যাক্ট, যেটা এই সিকা অ্যাক্ট তো আমি বুঝলাম, তো সিকা অ্যাক্টটা আলটিমেটলি দেখো, দ্য বোর্ড ফর ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিকনস্ট্রাকশন, যাকে আমরা বলি BIFR, যেটা 12 জানুয়ারি 1998-এ মানে আমরা এটাকে তৈরি করি। এটাকে আমরা টোটাল পাওয়ার দিয়েছি যে কোনো একটা কোম্পানি কি কারণে সিক হলো সেটাকে খতিয়ে দেখার জন্য। তাহলে BIFR
এরা আলটিমেটলি একটা কোম্পানিকে খুঁটিয়ে দেখে, দেখার পরে ডিসাইড করে ওই কোম্পানিটা আদৌ সিক কোম্পানি হবে কি হবে না। তো কজ অফ সিকনেস কি হতে পারে? তাহলে একটা কোম্পানির কজ অফ সিকনেস হতে পারে অনেকগুলো। একটা হতে পারে এন্ডোজেনাস কজ, একটা হতে পারে এক্সোজেনাস কজ। মানে হঠাৎ করে একটা কোম্পানি তো ভালো রান করছিল, হঠাৎ করে কেন সে এন্ডোজেনাস বা কি কি কজ হতে পারে যার জন্য ওই কোম্পানিটা সিক কোম্পানি বলে আমরা ইন্ডিকেট করলাম। প্রথম দেখো, ইমপ্রপার ম্যানেজমেন্ট, ইন্ডোজেনাস কজ। ইন্ডো মানে ভেতরের বা এন্ডো মানে ভেতরের, মানে ম্যানেজমেন্টটাই খারাপ, কিছু করার নেই, তার জন্য লস হয়েছে। ফান্ড নেই, লস হয়েছে। ল্যাক অফ স্কিল, ভুলভাল লোককে কাজে নিয়োগ করেছে, ঘুষ দিয়ে কাজে জয়েন করেছে, স্কিল নেই তো আপলিফমেন্ট নেই। নেক্সট, ল্যাক অফ ডেপ্রিসিয়েশন, ল্যাক অফ দ্য প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যান্ড মেশিনারিজ। দেখো এখানে কি হচ্ছে, তোমার যে কোনো একটা মেশিনারিজ খারাপ হয়ে যাচ্ছে, সেটাকে ঠিক করার প্রভিশন নেই, মেশিনারিজে প্রচুর খরচা হচ্ছে, তো খরচা হওয়া মানে কি লস। ডেপ্রিসিয়েশন কস্ট প্রচুর বেশি মানে লস হয়ে যাচ্ছে, মানে প্রচুর পরিমাণে যা প্রোডাক্ট হচ্ছে তার থেকে বেশি সংরক্ষণের অভাবে লস হয়ে যাচ্ছে, তার প্রপার ম্যানেজমেন্ট হচ্ছে না। এইগুলো কারণে একটা কোম্পানি সিক হতে পারে। দেখো নেক্সট বলছে তোমার এক্সোজেনাস কজ। এক্সোজেনাস কজ মানে হচ্ছে পাওয়ার শর্টেজ, যেখানে আমার কিছু করার নেই, আমার যতটা পাওয়ার দরকার আমি ততটা পাওয়ার পাচ্ছি না, সেটা গভর্নমেন্টের ফেলিয়ার বা পাওয়ার কোম্পানির ফেলিয়ারিটি। আমি যে কোম্পানিতে র মেটেরিয়ালস গুলো মার্কেটে অ্যাভেলেবেল নয়, তো আমার এখানে কোনো দোষ নেই, দিস ইজ দ্য এক্সোজেনাস কজ। দেখো আনফেভারেবল মানে ইন্ডাস্ট্রিয়াল যে রিলেশন রয়েছে তোমার মালিক এবং শ্রমিকের মধ্যে ঝামেলা, এটাকে তুমি এন্ডোজেনাস কজও বলতে পারো, ঠিক আছে। তো এই সিনারিওটা এক্সোজেনাস কজও বলা যায়, এন্ডোজেনাস কজও বলা যায়, যে কে কিভাবে ট্রিট করছে, কারণ মালিক শ্রমিকের মধ্যে দ্বন্দ্ব, এই জিনিসটা তোমার এন্ডোজেনাস কজ হিসাবে ট্রিট করা যায়। কিন্তু তুমি ভাবো আজকে একটা সুগার ফ্যাক্টরির শ্রমিকরা আন্দোলন করেছে, তো সঙ্গে সঙ্গে কটন ফ্যাক্টরির শ্রমিকরাও তাদের যুক্ত হয়েছে, তাহলে দিস ইজ অলসো এক্সোজেনাস কজ। হোয়াই? কারণ সুগার ফ্যাক্টরির সঙ্গে কটন ফ্যাক্টরির কোনো সম্পর্ক নেই, কিন্তু সুগার ফ্যাক্টরির শ্রমিকরা দাম বাড়াতে চেয়েছে, এরা ইনফ্লুয়েসড হয়ে এরাও দাম বাড়াতে চেয়েছে, তাই এটাকে এক্সোজেনাস কজ হিসাবে ট্রিট করা হচ্ছে। ঠিক। গভর্নমেন্ট পলিসি অফ পার্টেনিং টু প্রোডাকশন, গভর্নমেন্টের পলিসিও অনেক অংশে কোনো একটা কোম্পানির, ধরো এই বছর এমন একটা কোম্পানিকে ফোকাস করা হয়েছে আর একটা কোম্পানিকে কম ফোকাস করা হয়েছে, তাহলে ফলে তার যাকে কম ফোকাস করা হয়েছে তার প্রোডাকশন কমে গেছে। এই সমস্ত কারণে কি হতে পারে, সিকনেস হতে পারে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই অবধি আমার টোটাল ইন্ডাস্ট্রির আমরা কি কি পড়লাম, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ কাকে বলা হচ্ছে, মহারত্ন নবরত্ন মিনিরত্ন কাকে বলা হচ্ছে, এবং কজ অফ সিকনেস। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা অনেকটা রয়েছে, ঠিক আছে, শেষ হবে না, ডিসইনভেস্টমেন্ট পড়বো, ডিফারেন্ট কমিটি তাদের যে রেকমেন্ডেশন রয়েছে, আর কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে, অ্যান্ড লাস্ট যেটা আমরা এক্সট্রা কিছু ইনফরমেশন লেখাবো। এক্সট্রা ইনফরমেশন বলতে এখানে প্রায় তুমি 10-15টা পয়েন্ট লেখাবো, তার মানে আর একটা ক্লাস এ ডিজার্ভ করে, এই ক্লাসে শেষ হবে না, এইটুকু হলে আমি শেষ করে দিতাম, কতটা 10 মিনিট হলে এটা শেষ হবে, বাট আরো 20-25 মিনিট সময় লাগবে আর একটা টপিক লেখাতে, মানে আজকের দিনে পুরোটা ইকোনমিক্স হয়ে যাবে তাহলে। ঠিক আছে, তাহলে এটা রেকর্ডিংস অফ করে দিলাম।